প্রিয় দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলছে এবং সেই জোয়ারে কিন্তু আমরা সবাই ভেসে আছি। আসলে তাই প্রত্যেকটা ম্যাচের যে টেনশন, এক্সাইটমেন্ট প্রত্যেকটি দর্শককেই যেন ছুঁয়ে যাচ্ছে। পুরো বাংলাদেশ এখন মাতোয়ারা ফুটবল জ্বরে। আর হবে না কেন, কারণ 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ কিন্তু চলে আসে আমাদের মাঝে। আমাদের আনন্দ বেদনার অনেকটুকু অংশ জুড়েই থাকে কিন্তু আমাদের এই প্রিয় ফুটবল খেলা। আর এবারে কিন্তু গ্রুপ স্টেজের খেলা শেষ হয়েছে, রাউন্ড অফ 32 যে নকআউট পর্বটা শুরু হতে যাচ্ছে সেটার এক্সাইটমেন্ট কিন্তু আরও অনেক বেশি। এই মুহূর্তে আমি শ্রাবণী তৌহিদ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এটিএন বাংলার পর্দায় হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকেয়ার গ্রুপ বিডিতে। আর আজকে আমার সাথে রয়েছেন আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, ফুটবলের ক্ষেত্রে যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের হৃদয়ে। ইয়েস দর্শক, আমার সাথে এই মুহূর্তে রয়েছে সাবেক জাতীয় ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির এবং সেই সাথে রয়েছেন অ্যাক্ট্রেস পারিশা জান্নাত। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। বলা যায় যে ওয়ার্ল্ড কাপ কিন্তু বেশ জমে উঠেছে, আমরা প্রত্যেকটা ম্যাচই এনজয় করছি। প্রথমেই জানতে চাই সাব্বির ভাই আপনার কাছ থেকে, আপনার কাছে গ্রুপ স্টেজের খেলাগুলো কতটুকু এনজয়েবল লাগলো? টোটাল গ্রুপের খেলাগুলি এখন বিভিন্ন গ্রুপের বিভিন্ন ইকুয়েশন ছিল, তো সেই অনুযায়ী আমি বলবো ফ্রান্সের গ্রুপে ফ্রান্স অনেক বেটার ফুটবল খেলেছে। ইয়েস। আর্জেন্টিনার গ্রুপে আর্জেন্টিনা খুব ভালো ফুটবল খেলেছে। আমি ব্রাজিলের গ্রুপে মরক্কো এবং ব্রাজিল, তাদের প্রথম খেলায় ব্রাজিল যদিও খুব একটা ভালো খেলতে পারেনি, সেকেন্ড থার্ড ভালো খেলেছে। মরক্কো ভালো খেলেছে, ওভারঅল ভালো খেলেছে। তো এই মানে আরও অনেক অনেক টিমগুলি আছে, জার্মানি ভালো খেলেছে। তো আমি মনে করি যে গ্রুপ ম্যাচটা তো আসলে মানে ভালো টিম, ইংল্যান্ড ভালো খেলেছে। গ্রুপ ম্যাচটা তো আসলে মানে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্যই ম্যাচটাগুলি, এবং যারা যোগ্য দল তাদের পারফর্ম করেই কিন্তু তারা রাউন্ড অফ 32-তে গিয়েছে। তবে সেক্ষেত্রে কি জার্মানি কিছুটা হতাশ করেছে কিনা, সেই অ্যান্সারটা নেওয়ার আগে পারিশা জান্নাত, কেমন এনজয় করলেন আপনি এত দূর পর্যন্ত গ্রুপ স্টেজের খেলাগুলো? যখন অনেক ভালো, আর যখন আর্জেন্টিনা খেলা হয় তখন আমার দেখা হয় আর্জেন্টিনার সাপোর্টার। আমার আমি খেলা ওইভাবে ভালো বুঝি না। আমি জানি যে আমার ফ্যামিলি সবাই আর্জেন্টিনা ড্রেস পরে, জার্সি পরে, দ্যাটস আমিও পরি, কিন্তু শুধুমাত্র এবার আমি খেলা দেখে অনেক এনজয় করেছি। সো আজকে তো আর্জেন্টিনার খেলা ছিল জর্ডানের বিপক্ষে, সেখানে শুরু থেকেই আর্জেন্টিনা ডমিনেট করেছে, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। ওভারঅল আর্জেন্টিনা খেলা চলাকালীন সময়ে একেবারে ডাইহার্ড ফ্যান হিসেবে তখন মনের মধ্যে কি চলতে থাকে? যখনই খেলা দেখছি তখনই, যখন মেসি ছিল না আমার ভালো লাগছে না খেলা দেখতে, মানে আমি এনজয় করতে পারছি না যে মেসি নেই, আমার মনে হচ্ছে না ওকে একটু ঘুমাই, খেলা দেখবো না, যখন আসবে তখন খেলা দেখবো। হ্যাঁ, আমার মনে হচ্ছে যারা মেসিকে ওর মানে ওর খেলা সম্পর্কে যারা জানে ওরাই একমাত্র ফুটবল খেলা ওরা এনজয় করে। ওকে, এত ভালো খেলে। I'm a bit disappointed on this point because Lionel Messi definitely greatest player on the earth, but তারপরও মেসিকে আমরা সবাই অনেক ভালোবাসি। আজকে কিন্তু মেসি অনেকটুকু সময় খেলেনি, 60 মিনিটস পর্যন্ত তিনি খেলেননি, বাট আর্জেন্টিনা ওয়াজ ফ্যান্টাস্টিক। সাবির ভাই, আপনি একমত কিনা? জর্ডান এক দুর্বল দল, সে অনুযায়ী আর্জেন্টিনা তো সুপিরিয়র টিম। ইয়েস। আমি মনে করি যে তারা তাদের অনেক প্লেয়ারকে রেস্ট দিয়েছে, যে তাদের রাউন্ড অফ 32-তে জিততে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা প্লেয়ারদেরকে রেস্ট দিয়েছে, কারণ তারা তো সারা বছর খেলে বিভিন্ন লিগে। তো এই ওয়ার্ল্ড কাপে কিছু সময় আসছে, তারা প্র্যাকটিস করেছে, টায়ার্ডও। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তারা তাদের রেস্ট লেভেলে ম্যাক্সিমাম প্লেয়ার খেলিয়েছে। আর মেসিকে তারা নামায়নি, একটা রিজন আছে, যে মেসিকে সেকেন্ড হাফে কোচ বলেছে যে ওকে ফার্স্ট টিমে খেলাবে না, সেকেন্ড হাফে খেলাবে। আর মেসি খেলানোর কারণ হলো মেসি অলরেডি 5টা গোল করে ফেলেছে, এখন ওর গোল্ডেন বুট জিততে হলে ওকে গোলের সংখ্যা বাড়াতে হবে। আর দর্শকদেরও চাহিদা আছে মেসিকে খেলাটা দেখুক, এবং মেসিকে নামিয়েছে শুধু এই কারণে, নাহলে কিন্তু যদি এই প্রয়োজনটা না থাকতো তাহলে মেসিকে নামাতো না। কারণটা কি, তাকে রাউন্ড অফ 32-তে খেলতে হবে, সেই প্রিপারেশন নিয়ে তাকে রেস্ট দিত, এবং ফুল 90 মিনিটস তাকে কিন্তু এই জন্য তাকে নামিয়েছে। এবং নামানোর পরে
সে ফ্যান্টাস্টিক একটা ফ্রি কিক গোল করেছে, যে দর্শকের মন আবার জয় করে নিয়েছে এই একটা গোলে। মানে আজকের এই ফ্রি কিকের গোলটা দেখে কি মনে হয়নি যে মানে জাদুকর যেমন এলেন, দেখলেন, জয় করলেন, ব্যাপারটা সেরকম, তিনি আসলেন, নামলেন, হাঁটলেন, একটা ফ্রি কিক পেয়ে গেলেন এবং গোলটা চলে এলো। তা তার কাছে এটা একটা স্বাভাবিক ব্যাপার, যে অনেকের কাছে অস্বাভাবিক কিন্তু তার কাছে খুব স্বাভাবিক। সে ইজি গোল করতে পছন্দ করে এবং এখন ফ্রি কিকগুলিতে আসলে সে ক্যারিজম্যাটিক প্লেয়ার এবং ট্রিমেন্ডাস কি বলে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। ডেফিনেটলি, আনডাউটেডলি। তবে আমি খেলা শেষে স্ক্যালনের ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছিলেন যে মেসি যেমন ফুটবলার হিসেবেও দুর্দান্ত, একজন মানুষ হিসেবেও কিন্তু তার থেকেও মহৎ মানুষ। তিনি চাইলে আজকে পুরোটুকু সময় খেলতে পারতেন, রেকর্ডের বন্যাটা আরও একটু তিনি আসলে বাড়িয়ে নিতে পারতেন, কিন্তু সেই কাজটা তিনি করেননি। তিনি তার সতীর্থদেরকে খেলার সুযোগ করে দিয়েছিলেন এবং লাস্ট একদম শেষের দিকে তিনি যেহেতু ক্যাপ্টেন, তারও কিন্তু অনেক ডিসিশন মেকিং এর এখানে রয়েছে দায়িত্ব। আচ্ছা, যেহেতু পারিশা জানা রয়েছে যে মেসিকে ছাড়া তিনি কিছু বুঝেন না, একটা ইন্টারেস্টিং কথা বলি। আসলে মেসি জ্বরে আমার মনে হয় যারা এন্টি মানে আর্জেন্টিনা বা এন্টি ব্রাজিল যে কোনো দলেরই হোক না কেন, সবাই কিন্তু মেসিকে অনেক পছন্দ করে, কারণ তার আসলে রেসপেক্ট এবং তার যে অর্জন সেটাকে রেসপেক্ট করতেই হবে সবাইকে। এখানে আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করব যে আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপ কিন্তু দেখি যে সবাই এনজয় করি। তো ইন দ্য মিন টাইম আমি খেলা দেখছিলাম, আমার বাসায় যে কেয়ার গিভার সে বলছে মেসি মেসি করে যখন আমরা চিৎকার করছি গোল হচ্ছে, সে বলছে এই লোকটার সাথে না একটা জিন আছে। তো এটা আমি জাস্ট একটা ফান মোমেন্ট ক্রিয়েট করার জন্য যতজনকেই বলেছি তারা খুব হেসেছে। বাট আমরা যদি একটু ডিপার থটে যাই, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না হলেও তার মধ্যে এমন কিছু আছে যেটা আসলে মানুষকে মানে অবশ্যই বাধ্য করে ভাবতে যে মানে আমি বলবো যে গড গিফটেড। ইয়েস, রাইট, জাদু যেটাকে বলে আছে, এটা সত্যি। কারণ উনি হেঁটে হেঁটে গোল দেয়, উনি কিন্তু দৌড়ায় না, তাই না? উনি হেঁটে হেঁটে, ওনার মনে হচ্ছে যে উনি মাঠটা পুরা মানে কি জানি বলে এটাকে, মাপে পুরাটা দেখে উনি অবজার্ভ করে। এবং এমি মার্টিনেজ তিনি কিন্তু বাংলাদেশে একবার এসেছিলেন, সাবির ভাই নিশ্চয়ই জানেন। এবং বাংলাদেশের যে এত এত ডাই হার্ট ফ্যান আর্জেন্টিনার জন্য, এটা কিন্তু আর্জেন্টিনার সবাই জানে। তো এমি মার্টিনেজ আজকে তিনি আসলে ইন্টারভিউতে বলছিলেন যে আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ফ্যানদেরকে অনেক ভালোবাসি এবং বাংলাদেশে আমি যেহেতু এসেছিলাম আবারও আসতে চাই। তো এটা শুনে বাংলাদেশি ফ্যানরা নিশ্চয়ই আরো বেশি আবেগতাড়িত হয়ে পড়ে। সো আমি আসলে এই কথাগুলো বলছিলাম কারণ একজন আমাদের সাথে অবশ্যই একজন ফুটবলার আছেন, তিনি আসলে ট্যাকটিক্সের ব্যাপারটা খুব ভালোভাবে বলতে পারেন এবং বলেছেন। আজকে যেভাবে আমরা আর্জেন্টিনাকে দেখেছি, আপনার কাছে কি মনে হয় যে নকআউট পর্বে আর্জেন্টিনার জন্য কোনো উইক পয়েন্ট আছে কিনা, বা এখান থেকে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছেন সেটা কি এনাফ কিনা, যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন? কেপ ভার্দের সাথে খেলা তো রাউন্ড অফ 32-তে, কেপ ভার্দে এবার নতুন টিম এসে তারা কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে, এই জন্য 32-তে গিয়েছে তারা। আর কেপ ভার্দের ম্যাক্সিমাম প্লেয়ার ইউরোপে ফুটবল খেলে, তাদের কিন্তু ইউরোপিয়ানদের সাথে খেলার একটা অভিজ্ঞতা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তারা সুপিরিয়র টিম, যেহেতু আর্জেন্টিনা তাদেরকে ব্লক করার জন্য মিডফিল্ড থেকে ডিফেন্স মতো যেভাবে তাদের ব্লক করতে হবে, তারা এখন তো ওয়ার্ল্ড অনেক উন্নত হয়ে গেছে, সব কিছু হাতের কাছে। তারা কিন্তু যেমন আমি বলতে চাই 82 ওয়ার্ল্ড কাপ মানে ম্যারাডোনা ওয়ার্ল্ড কাপ, 86-এর ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু অত প্রযুক্তিগত ভালো ছিল না। এখন টু দ্য পয়েন্টে প্লেয়ারের কোথায় কোথায় কী প্রবলেম আছে সেই প্রবলেমকে রিড আউট করে তাকে ব্লক করা যায় কীভাবে, জোন ব্লক করা যায় কীভাবে, টিমটাকে কীভাবে আটকানো যায়, সেই প্রসেস কিন্তু একটা কোচ ইজিলিভাবে করতে পারে। তো সেইটার পরেও ওভারকাম করে কিন্তু ভালো টিমগুলি জিতে যায়। আর একটা জিনিস কি, আমি অ্যাজ এ প্লেয়ার তো ফুটবল প্লেয়ার, আমি বুঝি যে একটা প্লেয়ারকে রাখা যায় না, ব্লক করলেও তাকে রাখা যায় না। তার পারফরমেন্স, তার বুদ্ধিমত্তা এমন কিছু দাঁড়ায়, আর সিচুয়েশন একটা ডিমান্ড করে। সিচুয়েশনের মেসি যখন ড্রিবল করে, ওটা কোচ কেউ বুঝতে পারবে যে কি করতে চাচ্ছে, মুশকিল। তো এই জন্যই তারা প্ল্যান করবে, যেহেতু সুপিরিয়র টিম আর্জেন্টিনা, তারা চেষ্টা করবে যে আর্জেন্টিনা কীভাবে ব্লক করা যায়। আর আর্জেন্টিনাও খুঁজবে যে তারা এই পর্যন্ত কিন্তু ব্লকিং করেই গেমগুলি জিতেছে এবং তারা কাউন্টার অ্যাটাকে যে গোল করেছে। তো আমরা যেভাবেই তারা এসছে
তারাও চিন্তা করবে যে তাদের কোন কোন জায়গাগুলি ব্লক করে কিভাবে তাদের তবে এই ওপেন করা জায়গায় যায়। এই জায়গায় একটু জানতে চাই যে আর্জেন্টিনার আমরা ওভারঅল যে খেলাগুলো দেখেছি সেখানে হচ্ছে মিডফিল্ড যে কন্ট্রোলিং পাওয়ারটা প্লাস যদিও আজকের ম্যাচে ওভাবে আমরা পাইনি মেসিকে, ফার্স্ট 9-এ গিয়ে কিন্তু তিনি একটা ধাঁধার মধ্যে ফেলে দেন অপোজিট টিমকে। আমার মনে হয় ওই জায়গাটায় অন্য টিমগুলো তাদেরকে আসলে বিট করতে পারে না, কারণ মেসি যখন একটু নিচে নেমে চলে যায় তখন কিন্তু তারা আসলে কাউন্টার অ্যাটাকে যাওয়া তো দূরের কথা, ওই জিনিসটার সাথেই আর ব্যাটল করতে পারে না। আপনি কি একমত কিনা সেটার সাথে? না, মেসি নিচে যাওয়ার কারণ আছে। মেসি তো মানে গেম মেকার, সে তার কোচের সাথে তার টিমের প্লেয়ারদের সাথে প্ল্যান করে। গেমের একটা প্ল্যানিং আছে যে আমি কিভাবে করব, উইং দিয়ে বল খেলবো বা পেন্ডিশন বল, মাঝখান দিয়ে বল দিয়ে থ্রু বল করবো। রাইট। তার পাসিং ক্যাপাবিলিটি অনেক ভালো, বল হোল্ড করার ক্যাপাসিটি ভালো, বল পাসিং বা গোল করানোর ক্যাপাসিটি তার ভালো, নিজে গোল করার ক্ষমতাতে সে রাখে। তো সেই কারণে আপনি দেখবেন যে এই মেসি ভিত্তিক আর্জেন্টিনা টিম হয়ে গেছে। আবার মেসি ছাড়া যখন খেলবে তারা এক পদ্ধতিতে খেলে। না, আজকে যখন কিন্তু মেসি এই জায়গাতে আমি একটু ইন্টারাপ্ট করি, আজকে কিন্তু মেসি ছাড়াই তারা খেলেছে 60 মিনিট, সেখানে কিন্তু গোল অলরেডি আমরা দুটো পেয়েছিলাম। তো এই জন্য দেখেন মেসি থাকতে একরকম খেলা হয়। আমি যে ফুটবল আমি বুঝি, মেসি যে পলিসিতে বলগুলি সে চায় তারা সেই পলিসিগুলি ক্রিয়েট করার চেষ্টা করে। আর যখন উইদাউট মেসি থাকে তখন তার নেচার ফুটবল যেভাবে খেলে মেসি একটা ধারাবাহিকতা আছে যে মেসি ডান দিক থেকে যাবে, বাম দিকে যে গোলগুলি মানে সুইং করে মানে সেকেন্ড বারে গোল করবে। যেমন যে গোলটা 3 গোলে জিতলো ইয়ের সাথে, আলজেরিয়ার সাথে জিতলো, যে ও দ্বিতীয় গোলটা যে করলো সেটা কিন্তু সুইং করে গোল করলো। সে একটা পায়ের ফাঁক দিয়ে বল ছেড়ে দিল, ও কিন্তু পাস মিডফিল্ড থেকে বলটা পাস করেছে, করে ওই প্লেয়ারটা আরেকটা পাস করে ও কিন্তু আস্তে আস্তে টুক করে যে একদম ডি বক্সের সামনে গিয়েছে, একদম আলভারেজ পাটা ফাঁক করে দিয়েছে। হ্যাঁ, সেদিনের মনে হয় একটা নাকল বলও দেখেছি আমরা, আমার কাছে ওটা খুব ফ্যান্টাস্টিক লেগেছে। তবে পারিসা নিশ্চয়ই এই ট্যাকটিক্যাল ব্যাপারগুলো থেকে একটু দূরে, তারপর খেলা দেখার সময় এই যে মেসির এত ডাইহার্ড ফ্যান এবং মেসি রোনালদোকে নিয়ে একটা রাইভালরি কিন্তু সব সময় চলে আসছে। একটু আগে আমাদের সাবির ভাই বলছিলেন যে মেসিকে যেভাবে বল বানিয়ে দেওয়া হয় বা তার সারাউন্ডিংটা যেভাবে তাকে ঘিরে আসলে খেলা হয়, সেক্ষেত্রে পর্তুগালের হয়ে খেলাটা রোনালদোর জন্য একটু আপসেটিং কিনা পারিসা জান্নাতের কাছ থেকে শুনবো একটা ছোট্ট বিরতির পরে। ভিউয়ার্স, সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আপনারা দেখছিলেন হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকার গ্রুপ বিডি। মিটছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর বিশেষ এই অনুষ্ঠান হিথিয়াম এনার্জি নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পাওয়ার্ড বাই ওয়েলকার গ্রুপ বিডি। আমি তো আছি, সেই সাথে দর্শক আপনারাও আছেন এবং আমার সাথে রয়েছেন সাবেক জাতীয় ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির এবং সেই সাথে রয়েছেন অ্যাক্ট্রেস পারিসা জান্নাত। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। পারিসার কাছে আমার প্রশ্ন ছিল যে রোনালদোর সাথে ডেফিনেটলি মেসির সবসময় একটা মানে ফ্যানদের মধ্যে একটা লড়াই চলে খুব বেশি, তো সেক্ষেত্রে পারিসার অবস্থানটা কি? পর্তুগালের খেলা দেখা হয়েছে? আচ্ছা, আমাকে যখন খেলার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয় আমার না, আমি রোনালদোর কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, সো আমি তার আগে একটা কথা বলি। আমার ফার্স্ট টাইম খেলা দেখা আমার লাইফে, যখন আমার বাবা সবাই হচ্ছে, আমরা তো গ্রামের বাড়িতে বড় হয়েছি, সবাই সারা রাত জাগনা থেকে খেলা দেখতো। তখন আমার মনে হতো ঘুম মেরে খেলা দেখার কি দরকার এত কষ্ট করে, সকালবেলা শুনলে মানে শোনাই তো যায় কে হচ্ছে গোল দিয়েছে বা কে দেয়নি। সো হচ্ছে আমার এখনও যে বলছে না যে মেসিকে হচ্ছে মনে হচ্ছে যে উনি অনেক ভালো খেলে। আর যার কথা বলেছিলেন রোনালদোর কথা, হ্যাঁ রোনালদো, উনিও খুবই ভালো খেলে, বাট আমি ওনার খেলা দেখা হয়নি। এবার আমি খেলা দেখেছি, আর খেলা নিয়েও তো আমার জানা শুনে খুব একটু বেশি অনেক। হ্যাঁ, ওকে। যখন আসলে খেলা দেখা হয় তখন ফিলিংসটা কিরকম হয়? যখন আমি তো আমার টিম যাকে আমি সাপোর্ট করি, তার মানে আর্জেন্টিনা খেলা আমার দেখা হয় না। না, তো যখন দেখি যে গোল হয় তখন আমি খুব, এবার দেখার পরে খুব এনজয় করে নাচি। ওই দিন আমার মা বলতেছে, কি হয়েছে তোর এমন করিস কেন, কি কোনো সমস্যা? মানে এত পাগল হয়ে যে মনে হচ্ছে যে পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি, যে মেসি গোল দিয়েছে। শুধুমাত্র আর্জেন্টিনা খেললেও হবে না, মেসি গোল দিলে তারপর সে, হ্যাঁ, যে আজকে যেমন মেসি ছিল না তখন আমার মনে হচ্ছে কি দেখবো, খেলার মজাটা কি। আচ্ছা,
তো আর্জেন্টিনার অনেক সাপোর্টার মডেলদেরকে দেখেছি, অ্যাক্ট্রেসদেরকে দেখেছি যে আর্জেন্টিনার মতো করে মেকআপ নিয়ে মানে কালার এবং সেই সাথে হচ্ছে এখন যে ট্রেন্ডটা চলছে আসলে তাদের গোলের যে সেলিব্রেশন সেটাকে আসলে কভার আপ করে অনেক সুন্দর সুন্দর রিলস তৈরি করছে। আপনি এরকম কোনো কিছু করেছেন? না, আমার করা হয়নি, বাট করা হয়নি। আপনিও আর্জেন্টিনা এখনো তো পরে অনেকটুকু আছেন। সময় বাকি আছে। কিন্তু আরেকটা কথা বলি, আমি হচ্ছে যদি আর্জেন্টিনা খুব ভালোবাসি, কিন্তু আমি ব্রাজিলের একটা ড্রেস পরে আছি, তো আমাকে সবাই না, প্রশ্ন it's not করছে Brazil dress. এই কালারটা, আই থিংক কালারটা, কালার, okay. হ্যাঁ। সো আমাকে বাসায় সবাই বলতেছে তুমি তো যাবা খেলার সম্পর্কে কথা বলতে, তোমার তো জানাশোনা নেই তেমন খেলার সম্পর্কে, মানে ব্রাজিলের বাট কালার তুমি যে যে শাড়ি, ইয়েলো, ইউ ডোন্ট নো দ্যাট? ওকে, আই থিংক অনলি ইয়েলো, হ্যাঁ হ্যাঁ, মানে Yellow, ডার্ক ইয়েলো যেটাকে একদম Dark ব্রাইট ইয়েলো যেটাকে It's not আমরা that- পাশাপাশি it's not এই that কালারটা। easy. হ্যাঁ Colour আর কি। ব্রাজিলের হচ্ছে অ্যাওয়ে জার্সি যদি বলি সেটার কালারও মানে Different একটু different. ডিফারেন্ট, কিন্তু যাই হোক আচ্ছা অনেকটা এই কালারটা পাশাপাশি। আপনি কি বলবেন যেটা ব্রাজিলের কালার? না সাব্বির ভাই না, না, না। অনেকটা পাশাপাশি, বাট এই শাড়িটা মানে আমার কাছাকাছি আমার- কথা বলছেন। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা হ্যাঁ, পাশাপাশি আছে। এই জন্য গিল্টি ফিলিংস হচ্ছে না? হ্যাঁ, তখন আমার মনে Okay. হচ্ছে না আমি শাড়ি তো হচ্ছে অনেক আগে কিনেছি খেলার আগে। আচ্ছা, যেহেতু So- রাউন্ড অফ 32 তে কালকে কিন্তু খেলা আছে ব্রাজিল এবং জাপান, সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যেহেতু রোনালদোর কথা চলে এলো, পর্তুগালকে নিয়ে একটু কথা বলতে চাই। পর্তুগালের সাথে কলম্বিয়ার যে ম্যাচটা হলো, এটা গ্রুপ পর্যায়ে ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ম্যাচ কিনা, যদিও ড্র হয়েছে, মানে শূন্যতেই কোনো গোল হয়নি, একটা গোল বাতিলও হয়েছিল কলম্বিয়ার পক্ষ থেকে। কেমন এনজয় করেছেন এবং সেখানে ট্যাকটিক্যাল পয়েন্ট যদি জানতে চাই সাব্বির ভাই? আমি খুব ডিজার্টেড পর্তুগালের উপরে। ওকে, কলম্বিয়া অনেক ভালো খেলছে, মানে পর্তুগালে এই বছরে যে টিম এসছে, রোনালদো তো একটা নামকরা ফুটবলার, এখন রোনালদো বয়স 41 প্লাস, তো ওকে সহযোগিতা করার জন্য যেই পারফর্মগুলি অন্য প্লেয়ারে করা দরকার ছিল, আচ্ছা, মানে হি ইজ নট লাইক বিফোর, মানে তখন ওর যে বয়স হয়েছে যে ও মিডফিল্ড থেকে বা উইং থেকে বল ড্রিবল করে বা ক্রস করে গোল করানো, এই অ্যাসিস্ট করানো, এই ধরনের পারফরমেন্স তার এখন নাই। অনলি ডিবক্স বেসড সে প্লেয়ার, মানে হেডে যদি বল আসে তাহলে কিন্তু মানে গোল কনফার্ম হবে। আচ্ছা, তো সেই ধরনের বল আমার কাছে মনে হয় তাকে সহযোগী যে প্লেয়ার আছে তার সেটা করতে সতীর্থ পারছে প্লেয়াররা না। তারা করতে পারছে না। হ্যাঁ, এবং somehow- পাশাপাশি মানে আমি বলবো কলম্বিয়া অনেক ভালো খেলেছে, এক্স্যাক্টলি, এবং মানে 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 পর্তুগালের লাক যে তারা কালকে হারে নাই, তারা কিন্তু হেরে যাওয়ার Okay. সম্ভাবনা ছিল। তবে বেশ হাড্ডাহাড্ডি লড়াই আমরা এনজয় করেছি। আচ্ছা, এই ম্যাচ থেকে তাহলে বের হয়ে যাচ্ছে, আর যে ম্যাচটা আমার কাছে একটু যেটা আপসেটিং লেগেছে, জার্মানির সাথে ইকুয়েডরের সেই ম্যাচটা, সেখানে জার্মানির হেরে যাওয়া, উরুগুয়ে দুইবারের চ্যাম্পিয়ন তাদের বাদ হয়ে যাওয়া, কতটা আপসেটিং ছিল আপনার কাছে? উরুগে মানে আমি কি বলে জার্মানির সাথে কার খেলার কথা বললেন? জার্মানির সাথে ইকুয়েডরের কথা বললেন। ইকুয়েডর ইজ নট ব্যাড টিম। হ্যাঁ, ইকুয়েডর কিন্তু মানে মানে এরা কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা এদের সাথে খেলে, তো এরা কিন্তু অনেক ভালো সুপিরিয়র টিম। তারপরও জার্মানির এভাবে তাকে মানে একদম আন্ডারস্টিমেট ফেলে দেওয়া করছি যাবে না। না। আমি বলতেছি যে জার্মানি একদম ভেরি নিউ টিম, মানে ইয়াং প্লেয়ার, ইয়াং টিম। রাইট। এখন আমি বলবো যে জার্মানির পারফরমেন্স কিন্তু খুব ভালো খেলে, তারা ইয়াংরা খুব ভালো, টোটাল ফুটবল যদি বলেন, টোটাল ফুটবল তারা কিন্তু ভালো খেলছে। True. সামহাউ এইটা হয়তো বা ইকুয়েডরের জন্য খুব প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল Of যে course. তাদেরকে সেকেন্ড রাউন্ডে যেতে হলে তাদেরকে জিততে হবে। আর হচ্ছে ওয়ার্ল্ড ফুটবলে এখন কিন্তু দূরত্বটা অনেক কমে এসেছে, গুড টিম বা একটু উইকার টিম এরকম কোনো এইবার ওয়ার্ল্ড ব্যবধান কাপে এই ওয়ার্ল্ড থাকছে কাপে না। ব্যবধান আচ্ছা, অনেক আমার কম। একেবারে আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর একটা কোয়েশ্চেন করতে চাই, যেহেতু ব্রাজিল বাংলাদেশে মানে অনেক দর্শক ব্রাজিলের আসলে খেলাটাকে ওইভাবেই ডাইহার্ট হিসেবেই তারা নেয়, সেক্ষেত্রে জাপানের সাথে, জাপান কিন্তু এশিয়ার খুব দারুণ চমৎকার একটা দল, গত ওয়ার্ল্ড কাপেও দেখেছি, এবার তো আরো বেশি চমক দিয়ে যাচ্ছে, কাকে এগিয়ে রাখছেন? এবং না, আমি বলবো জাপান এবং কোরিয়া এই দুটো দলই কিন্তু এশিয়ার মানে টপ লেভেল টিম, তার ভিতরে জাপান এবার ভালো খেলছে, এবং জাপান কিন্তু ব্রাজিলের সাথে কিছু ম্যাচে, চ্যারিটি ম্যাচে বা কোনো ম্যাচে তার কিন্তু ব্রাজিলকে হারিয়েছে। ব্রাজিল কিন্তু জাপানের সাথে খুব ইজি ম্যাচ না, এবং আমাদের আমি দেখেছি জাপান এবং কোরিয়া, আমি তো নিজে খেলেছি, তারা লাস্ট পর্যন্ত মানে তারা ফাইট করে যে গোল আমরা কিভাবে
মানে মানে কোথাও করতে হয় বা হ্যাঁ, করা যায় হ্যাঁ। ওয়েল আমরা সেটাই চাই ব্রাজিল এবং জাপানের খেলাটা যেন খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই হয় আর যেহেতু বাংলাদেশের মানুষজন is not easy match. ডেফিনেটলি আমরা এক্সাইটিং এরকম ম্যাচ দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম ইম্পর্টেন্ট সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক দেখলেনই তো দারুণ কিন্তু গ্রুপ স্টেজের খেলা শেষ হয়েছে ওয়ার্ল্ড কাপের এবারে রাউন্ড অফ 32 নকআউট শুরু এবং সেখানে কঙ্গো যেমন 52 বছর পরে ওয়ার্ল্ড কাপ খেলতে এসেই তারা রাউন্ড অফ 32-তে পৌঁছে গিয়েছে ঠিক তেমনি উরুগুয়ের মতো দল কিন্তু বাদ পড়েছে এরকম আরো অসংখ্য চমক অপেক্ষা করছে এবং সেই সাথে এক্সাইটমেন্ট নিয়ে আনন্দ নিয়ে যেন আমরা উপভোগ করতে পারি সেই প্রত্যাশায় ওয়ার্ল্ড কাপের জন্য শুভকামনা জানিয়ে আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং